বাংলা অটোমোবাইল স্কুলের ষষ্ঠ লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি মেহরাব। কিছু অসুবিধার কারণে আমাদের একটু বিলম্ব হয়েছিল লেকচার প্রদান করতে, তো আশা করি আমরা এখন থেকে আবার নিয়মিতভাবে লেকচার প্রদান করতে পারবো। তো আমরা দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারে সরাসরি চলে যাই। আমাদের আজকের লেকচার নাম্বার 6-এর মূল বিষয় হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন। আমরা আগের 5 নাম্বার লেকচারে আমরা ম্যানুয়াল গিয়ার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা অটোমেটিক গিয়ার সম্পর্কে আলোচনা করব এবং মোটামুটি এইগুলোর সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আদায় করার চেষ্টা করব। সব আলোচনা শুরুর আগে আমরা জেনে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে সবার আগে আমরা যেগুলো আলোচনা করব, যেমন অটোমেটিক ট্রান্সমিশন নিয়ে আলোচনা করব, এপিসাইক্লিক গিয়ারবক্স নিয়ে আলোচনা করব, উইলসন গিয়ারবক্স নিয়ে আলোচনা করব, ফ্রি হুইল ইউনিট নিয়ে আলোচনা করব, টর্ক কনভার্টার নিয়ে আলোচনা করব, অটোমেটিক ট্রান্সমিশনের মূলনীতি নিয়ে আলোচনা করব এবং সবশেষে ওভারড্রাইভ নিয়ে আলোচনা করব। উল্লেখ্য, এই 7টি টপিকই কিন্তু অটোমেটিক ট্রান্সমিশনের জন্য গুরুত্বপূর্ণ। অটোমেটিক ট্রান্সমিশনটা আসলে কি? এখন আমরা জানি যে ট্রান্সমিশন মূলত দুই ধরনের হয়, একটা ম্যানুয়াল ট্রান্সমিশন, একটা অটোমেটিক ট্রান্সমিশন। ম্যানুয়াল ট্রান্সমিশন সম্পর্কে আমরা আগের লেকচারে আলোচনা করেছি। আজকে আমরা অটোমেটিক ট্রান্সমিশন সম্পর্কে আলোচনা করব। ম্যানুয়াল ট্রান্সমিশনটা হচ্ছে যে আমরা যে টর্কের যে ট্রান্সমিশনটা, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করে থাকতাম, মানে গিয়ারের নবের ব্যবহার করে ইন্টারলকিং বল বা বিভিন্ন প্রিন্সিপাল যেগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলোর ম্যানুয়ালি করে আমরা টর্ক ট্রান্সমিট করতাম। বাট এখানে অটোমেটিক ট্রান্সমিশনে এই টর্ক ট্রান্সমিশনটা স্বয়ংসম্পূর্ণভাবে হয়, অর্থাৎ অটোমেটিকভাবে হয়ে থাকে। বর্তমানে অটোমেটিক ট্রান্সমিশনের ব্যবহারটা বেশি দেখা যাচ্ছে, যেহেতু এটা ব্যবহার করা একটু সহজ। আর দেখা যায় যে যারা চালায়, দেখা যায় যে অটোমেটিক ট্রান্সমিশনে গাড়ি চালাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। তখন অটোমেটিক ট্রান্সমিশন দুই ধরনের হয়ে থাকে, একটা সেমি অটোমেটিক আর একটা ফুল অটোমেটিক। তো ফুল অটোমেটিকের ব্যবহারটাই বেশি দেখা যায়, মানে সব কিছুই সেখানে সম্পূর্ণভাবে অটোমেটিক্যালি সেটা হয়ে থাকে। এখন অটোমেটিক ট্রান্সমিশনে মাল্টিপ্লেট ক্লাচ, এপিসাইক্লিক গিয়ারবক্স, টর্ক কনভার্টার ব্যবহার করা হয় এবং ব্রেক এবং এক্সিলারেটর দিয়ে সচরাচর অটোমেটিক ট্রান্সমিশনটা নিয়ন্ত্রণ করা হয়। মানে হচ্ছে যে আমরা ম্যানুয়াল গিয়ারে যেমন করেছিলাম যে ক্লাচ ব্যবহার করতাম, তারপরে গিয়ার চেঞ্জ করে করে আমরা টর্ক ট্রান্সমিশনটা করতাম বা টর্ক ট্রান্সমিশন করে থাকতাম ম্যানুয়াল গিয়ারের মাধ্যমে। আর এইখানে যেটা হয়, গাড়ির স্পিড যত বাড়তে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই গিয়ারটাও বৃদ্ধি পেতে থাকে, যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু আসলে গিয়ারটা কিন্তু বাড়তে থাকে এবং অটোমেটিক্যালি তখন টর্ক ট্রান্সমিশন হয়। আবার ব্রেক করার মাধ্যমে বা আরও সহজ উপায় হচ্ছে এক্সেলারেটর থেকে পা সরায় নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে দেখা যায় যে আমরা এটা কমায় ফেলতে পারি। এখন আমরা এপিসাইক্লিক গিয়ারবক্স সম্পর্কে ফার্স্ট একটু আলোচনা করব। আমরা বাম পাশে যেই চিত্রটা দেখতে পাচ্ছি, এটা মূলত এপিসাইক্লিক গিয়ারবক্সের একটি ডায়াগ্রাম। এখানে এই যে আমি যেখানে সার্কেল করে দেখাচ্ছি এটাকে সান গিয়ার বলে, এইটাকে বলা হয় রিং গিয়ার, একদম বাইরের অংশে যে রিংয়ের মতো যে অংশটা। আর এইখানে 3টা ছোট ছোট যে চাকার মতো আছে, এগুলো হচ্ছে প্ল্যানেট গিয়ার। আর এইখানে হচ্ছে আমরা মানে 2D ভিউতে আমরা দেখতে পারি, এইখানে থাকে আপনার সান গিয়ারটা, এখানে থাকে রিং গিয়ার, আর এটা থেকে প্ল্যানেট গিয়ার। আর এই জায়গাটা এটাকে প্ল্যানেট ক্যারিয়ার বলা হয়ে থাকে, এই যে ওয়াইয়ের মতো যে আকৃতির একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা। এখন এপিসাইক্লিক গিয়ারবক্স কিভাবে কাজ করে সেটা হচ্ছে, মূলত ধরা যাক এই সান গিয়ারটা যদি চলতে থাকে বা নিজে চলতে থাকে, তখন দেখা যায় এই প্ল্যানেট গিয়ারগুলা এই সান গিয়ারটা চালায়। আবার দেখা যায় রিং গিয়ারটাও ওইভাবে হয়, আবার কখনো কখনো প্ল্যানেট গিয়ারটা সান গিয়ারকে চালায়, এরকমও দেখা গেছে। এখন কী ধরনের স্পিডের জন্য এপিসাইক্লিক গিয়ারবক্স কীভাবে কাজ করবে সেটা আমরা এখন আলোচনা করব। ধরা যাক গাড়ির সামনে চলছে মোটামুটি ফাস্ট স্পিডে, তখন প্ল্যানেট গিয়ারটা চলে এবং প্ল্যানেট গিয়ার রিং গিয়ারকে চালায় এবং সেই সময় সান গিয়ার কিন্তু থেমে থাকে। আবার যখন সামনে অনেক ফাস্ট স্পিডে গাড়ি চালানো হয়, তখন প্ল্যানেট চলে, সান গিয়ারকে চালানো হয় এবং রিং থেমে থাকে। আমি একটু ভুল বলেছিলাম, সামনে ফাস্ট স্পিডের সময় তখন প্ল্যানেটটা চলে, রিংকে চালানো হয় এবং সান গিয়ার থেমে থাকে।
আর সামনে অনেক ফাস্ট স্পিড হলে প্ল্যানেটটা চলে, সান গিয়ারকে চালানো হয়, রিং থেমে থাকে। আর সামনে যদি স্লো স্পিডে গাড়ি চালাই তাহলে হচ্ছে রিং গিয়ারটা চলে এবং রিং গিয়ারটা প্ল্যানেটকে চালায় এবং সান গিয়ার তখন থেমে থাকে। আবার সামনে অনেক স্লো স্পিডে গাড়ি চালালে সান গিয়ার চলে, প্ল্যানেটকে চালানো হয়, রিং গিয়ার থেমে থাকে। পিছনে স্লো স্পিড হলে সান গিয়ার চলে, রিং গিয়ারকে চালানো হয় আর প্ল্যানেট থেমে থাকে। আর পিছনে ফাস্ট স্পিড হলে আপনার যেটা হয় যে রিং গিয়ার চলে আর সান গিয়ারকে চালানো হয়। এখানে আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটা মূলত 2 স্পিডের এপিসাইক্লিক গিয়ারবক্স। এখানে যেমন প্ল্যানেট, তারপর সান গিয়ার এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, মাল্টিপ্লেট ক্লাচের কথা বলা হয়েছিল, মাল্টিপ্লেট ক্লাচেরও ইয়ে আছে, তারপর ক্যারিয়ার রিং, ব্রেক ড্রাম এগুলো সব আছে। এটা মূলত একটু আগে যে এপিসাইক্লিক গিয়ারবক্সের যে ব্যাখ্যাটা যেভাবে দিলাম এটার কার্যনীতি মূলত সেইভাবেই হয়ে থাকে। উইলসন গিয়ারবক্স যেখানে মূলত 4টা 4 ফরওয়ার্ড এবং একটা রিভার্স স্পিড এপিসাইক্লিক গিয়ার ইউজ করা হয় এবং এটা অনেকগুলো সিম্পল এপিসাইক্লিক গিয়ার যেগুলোর কথা বললাম সেগুলো একসাথে কম্পাউন্ড করে তৈরি করা হয়। এখানে এ হচ্ছে ইনপুট শ্যাফট, যেটা হচ্ছে ডাইরেক্টলি ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত থাকে, সি হচ্ছে মাল্টিপ্লেট ক্লাচ, বি হচ্ছে ব্রেক এবং আর হচ্ছে আউটপুট শ্যাফট। এইভাবে মূলত কার্যনীতিটা এভাবেই চলতে থাকে। এখন ধরা যায় ডাইরেক্ট গিয়ারের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো S1টা লক থাকে এবং তারপরে হচ্ছে যে এই লক S1টা এর সাথে লক থাকে এবং মাল্টিপ্লেট ক্লাচ যে সিটা ওখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়। এভাবে আমরা ডিরেক্ট গিয়ারটা পেয়ে থাকি। পরবর্তীতে আমরা যদি এখন থার্ড গিয়ারে যেতে চাই তাহলে S1টা স্টেশনারি থাকে এবং B1-এর সহায়তায় S1টা স্টেশনারি থাকে এবং এই A1 যেটা দেখছি, এই A1টা হচ্ছে রিং 2-এর সাথে এবং A2টা হচ্ছে রিং 1-এর সাথে কাপড় থাকে বা যুক্ত অবস্থায় থাকে। আবার সেকেন্ড গিয়ারের ক্ষেত্রে যেটা হয় তখন ব্রেক B2-এর সহায়তায় রিং 2টাকে স্টেশনারি রাখা হয়, মানে স্টেবল রাখা হয়। তারপরে সান গিয়ার S2কে ইঞ্জিন শ্যাফটের সাথে ফিক্স করে রাখা হয়। আর আমরা যে আর্ম 2 যেটা দেখেছিলাম, A2 যেটা, সেইটা হচ্ছে R1-এর সাথে যুক্ত হয়ে থাকে। আর এখন যদি ফার্স্ট গিয়ারে যেতে চাই তাহলে আমরা জাস্ট ব্রেক 3টা অ্যাপ্লাই করলে তখন ডাইরেক্টলি সেটা লো গিয়ারে চলে যায়। রিভার্স গিয়ারের ক্ষেত্রে তখন শুধু B4-এ ফোর্স দিলে তখন রিভার্স গিয়ারে চলে যায়। এবার ফ্রি হুইল ইউনিট সম্পর্কে একটু আমরা আলোচনা করব। ফ্রি হুইল ইউনিট হচ্ছে এক সচরাচর গিয়ার বক্সের ঠিক সামনে এটাকে স্থাপন করা হয়। এখানে দুটো পার্ট থাকে, একটা ড্রিভেন মেম্বার, একটা ড্রাইভিং মেম্বার। এই বাইরের এই অংশটা হচ্ছে ড্রিভেন মেম্বার আর ভিতরের অংশ হচ্ছে ড্রাইভিং মেম্বার। এখন এইটাকে বলা হয় ইনার ড্রাইভিং মেম্বার আর এটাকে আউটার বলা হয় যদি দুইটাকে ড্রাইভিং মেম্বার কাউন্ট করি। এখন ভিতরেরটার যে অংশটা যদি এইভাবে ঘুরতে থাকে, অর্থাৎ ক্লকওয়াইজ যদি ঘুরতে থাকে, তখন কিন্তু ড্রিভেন মেম্বারটাও ঘুরতে থাকে। কিন্তু ড্রিভেন মেম্বার যদি ক্লকওয়াইজ ঘুরতে থাকে তখন সচরাচর ড্রাইভিং মেম্বারটা রোটেট করে না। এবং এইটা সচরাচর ধরা যায় যে হিল ট্র্যাক্সে যখন গাড়ি চলে একটা ঢালের মধ্যে, তখন এই ফ্রি হুইল ইউনিটটা খুব কাজে দেয়। এবং এটার একটা সুবিধা হচ্ছে জ্বালানি সাশ্রয়ের, কারণ হচ্ছে যে যদি ড্রিভেন মেম্বারটা যদি রোটেট হয় তখন ড্রাইভিং মেম্বারটা যেহেতু রোটেট হয় না, এই জন্য একটু কম হলেও শক্তি কম প্রয়োজন হচ্ছে, এই জন্য জ্বালানিটা সাশ্রয় হয়। আর অসুবিধা একটা যে এটা কোনো রেসিস্ট্যান্স নেই, তাই খুব সাবধানে কষে ব্রেক করতে হয়। টর্ক কনভার্টার সম্পর্কে বেশি কিছু বলার নেই, তো এই জন্য বলার নেই যে কারণ এটি লেকচার 3-এ আমরা যে ক্লাচ সম্পর্কে আলোচনা করেছিলাম, ফ্লুইড ফ্লাইহুইল সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে। তো ফ্লুইড ফ্লাইহুইল এবং এই টর্ক কনভার্টারের মূলনীতি এক। সো আমি অনুরোধ করব যে সময় নিয়ে লেকচার 3-এর ওই অংশটা একটু দেখে নিতে।
এবার আমরা আসবো অটোমেটিক ট্রান্সমিশনের মূলনীতি সম্পর্কে জানতে। এখানে আমি একটি বই থেকে আমি অটোমেটিক ট্রান্সমিশনের একটা ডায়াগ্রাম দিয়েছি। এখানে যেমন ধরা যাক এখানে ফ্লাইহুইলটা থাকে, এখানে ক্লাচ থাকে, এখানে একটা টারবাইন থাকে, তারপর রিং, প্ল্যানেট, সান গিয়ার এগুলো থাকে, রিয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক, ব্রেক স্টেবল এগুলো সব থাকে, এবং ইঞ্জিন, ক্র্যাঙ্কশ্যাফট, আউটপুট শ্যাফট এগুলো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন অটোমেটিক ট্রান্সমিশনের মূলনীতিটা আমরা কিভাবে আলোচনা করব বা কিভাবে কাজ করে এটা আমরা এখন জানব। সেটা হচ্ছে যে ধরা যাক এই লো গভর্নর প্রেশারটা যদি অফ থাকে, তখন এই থ্রোটল প্রেশারটা কম্পারেটিভলি লো গভর্নর প্রেশারের চেয়ে বেশি থাকে, এবং এটার কারণে তখন এই সুইচগুলোকে বা গেটগুলোকে ফোর্স দিয়ে সরানো হয়, এবং তখন অয়েল সাপ্লাইটা প্রেশার পেয়ে ওপরের দিকে উঠতে থাকে এবং তখন লো গিয়ারের দিকে যেতে থাকে। এইভাবে করে তখন লো গিয়ারটা কার্যক্রম শুরু হয়। আবার যখন হাই গিয়ারে যাওয়া হয় বা ডিরেক্ট গিয়ারে যাওয়া হয়, তখন হচ্ছে যে থ্রটল প্রেশারের চেয়ে হাই গভর্নর প্রেশারটা বেশি থাকে, এবং তখন এই গেটগুলো এই দিকে রাইট সাইডে সরতে থাকে, এবং তখন এই অয়েল সাপ্লাইটা প্রেশারের কারণে ওপরে উঠে ডিরেক্ট গিয়ারে বা হাই গিয়ারে যেতে থাকে। এখন আমরা ওভারড্রাইভ সম্পর্কে একটু কথা বলবো। ওভারড্রাইভ হচ্ছে এমন এক প্রকার ডিভাইস যা গাড়ির গিয়ার রেশিও বাড়ায়। এটা যুক্তরাষ্ট্রে বর্তমানে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে, এবং এটা লং ড্রাইভের জন্য, যেমন লং জার্নিতে বা হাইওয়েতে ড্রাইভের জন্য বিশেষ উপযোগী। আর এটা মূলত টপ গিয়ারে ফিট করা হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে ওভারড্রাইভের সব কিছুই আছে, যেমন ক্যারিয়ার, ফ্রি হুইল ক্লাচ, সান গিয়ার, ইনপুট শ্যাফট, আউটপুট শ্যাফট, রিং সবই আছে। এখন সান গিয়ারটা যদি কেসিংয়ের সাথে লক করা থাকে তখন এটা স্টেশনারি থাকে, এবং আউটপুট শ্যাফটটার স্পিড বাড়তে থাকে, তখন ওভারড্রাইভ এনগেজড হয়। আবার সান গিয়ারটা যদি ক্যারিয়ারের সাথে লকড অবস্থায় থাকে অথবা রিংয়ের সাথে লকড অবস্থায় থাকে, তখন সলিড ড্রাইভ হয়ে থাকে। এইভাবে করে ওভারড্রাইভের কাজটা সম্পন্ন হয়। আমাদের পরবর্তী লেকচার হচ্ছে ড্রাইভ লাইনের ওপরে। খুব শীঘ্রই আশা করি 3-4 দিনের ভিতরে আমরা এই লেকচারটি আপলোড করতে পারবো। লেকচারের শেষে আমি প্রতিবার যে কথাটা বলি এবারও সেই কথাই বলছি, যে একটা 8-10 মিনিটের লেকচার ভিডিওর মাধ্যমে একটা টপিক নিয়ে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা অর্জন করা সম্ভব না। আর এই কারণে আমি সবাইকে অনুরোধ করে থাকি আমার সাথে যোগাযোগ করতে, যাতে তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব তাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সাহায্য করতে। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারেন। একটা হচ্ছে আমার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস mehrab@gmail.com ইমেল করে, অথবা আমাদের বাংলা অটোমোবাইল স্কুলের ফেসবুক পেজ www.facebook.com/bangla.auto.school ওয়ালে পোস্ট করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আমাদের লেকচারগুলো আমাদের পেজের পাশাপাশি শিক্ষক.com ইউটিউব এবং www.technothings.com-এও পাওয়া যাবে। বাংলা অটোমোবাইল স্কুলের ষষ্ঠ লেকচার মোটামুটি এখানেই শেষ করার আগে কিছু কথা আমি বলতে চাই, যেটা অন্য লেকচারগুলোর সচরাচর আমি বলি না বা বলিনি। সেটা হচ্ছে যে মাঝখানে কিছুদিন একটু বিলম্ব হয়েছিল আমাদের লেকচার প্রদান করতে। এটার কারণ হচ্ছে যে আমি যেহেতু এখনও ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, দেখা যায় যে আমার মিড টার্ম অ্যাসাইনমেন্ট, কুইজ এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ওভাবে সময় করতে পারিনি লেকচারগুলো তৈরি করতে, যার কারণে একটু দেরি হয়েছিল। তো আশা করি এই সমস্যা আর হবে না। আমি চেষ্টা করব যে নিয়মিতভাবে বাকি লেকচারগুলো প্রদান করতে। আর যেহেতু আমি নিজেই স্বীকার করেছি যে এটা নিজে করছে, এবং মোটামুটি একটু থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতে পারে। তো আমি অনুরোধ করব আপনারা যেন আমাকে আমার ভুল ত্রুটি থাকলে সেগুলো বলে দেন বা পরামর্শ দিতে পারেন, তাহলে আমি উপকৃত হব। তাহলে আমি চেষ্টা করব পরবর্তী লেকচারগুলো আরও উন্নতভাবে প্রদান করতে। তো এই কথা বলে আমি আজকের লেকচার শেষ করছি। আমি মেহরাব, আমি সবাইকে ধন্যবাদ।